আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। শালা এমন ঠ্যাটা লোক জীবনে দেখিনি মাইরি। 100টা টাকার জন্য এত হ্যাপা করলো। আগের দীপু হালদার হলে এতক্ষণে নেহাত মারা পড়তো লোকটা আমার হাতে। কেবল এখন আমি রাগি না আর আগের মতো, তাই রক্ষা পেল। না হলে অমন মহাজনকে রাস্তায় ফেলে মেরে আসলে রাগ যায়। এই শেষ কাজ ওর সাথে, আর নয়। অমন বিশ্বাসঘাতক মহাজনের কাছে কাজ করার চেয়ে নিজে খেটে খাওয়া ঢের ভালো। দিন শেষে মনে শান্তি তো থাকে। উফ, এখনো রকটা দপদপ করে যাচ্ছে। নিজেই কথাগুলো বলতে বলতে রাগে গজ গজ করতে করতে হনহনিয়ে হাঁটছিল দীপু। তার ডান হাতে একটা ঝোলা আর অন্য হাতে একটা মিষ্টির ঠোঙা। বয়স 30-এর ওপর হলেও দীপুর চেহারা দেখে সেটা বোঝা যায় না। লম্বা রোগাটে চেহারা, দাড়ি গোঁফের অভাবে দিব্যি বছর 24-25 বলে চালানো যায়। তবে চেহারায় নির্ভীকতার ছাপ স্পষ্ট। রাগে এখনো তার চোয়ালগুলো শক্ত হয়ে থেকে থেকে কাঁপছে। হঠাৎ শুকনো পাতায় খসখসে শব্দ পেয়ে থেমে দাঁড়ালো দীপু। চারপাশে তাকিয়ে দেখে, না, কোথাও কেউ নেই। কেবল সন্ধে ঘন হয়ে ধীরে ধীরে নেমে আসছে পৃথিবীর বুকে। আর তাতেই চারপাশটা কেমন গুমোট হয়ে আছে। মনে মনে আরও একবার মহাজনের উদ্দেশ্যে কয়েকটা শুকনো গাল দিয়ে এগিয়ে এলো দীপু। এই ঝামেলাটা না করলে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে যেতাম। এখন এই ফাঁকা জঙ্গল পেরিয়ে তবে বাড়ি ফিরতে হবে। এদিকে সারা দিন পেটে সেভাবে কিছু পড়েনি। শালা মাথাটাও ধরছে না যা। কিন্তু কথাটা শেষ না করে মাঝ পথে দাঁড়িয়ে পড়তে হলো তাকে। কানের কাছে ফিস ফিস করে কে যেন একটা বলে গেল, তোর হাতের মিষ্টিটা আমায় দিয়ে যা, বড্ড খিদে পেয়েছে আমায়। প্রথমে আচমকা বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তারপর দাঁড়িয়ে চারপাশটায় চোখ বুলিয়ে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে দীপু বলল, কে কে? অথচ চোখে কিছুই দেখতে পায় না সে। চারপাশে কেবল অন্ধকার, কেবল শুকনো পাতায় হালকা বাতাস লেগে শিরশির করে উঠছে। দীপু নিজেকে বোঝানোর চেষ্টা করল মনের ভুল, সারাদিনের ক্লান্তি, মাথা গরম, পেটে কিছু পড়েনি, সব মিলিয়ে সে কানে ভুল শুনছে। তবুও একবার বলার চেষ্টা করলেও গলাটা কেমন যেন কেঁপে যায় তার। কোনো মতে ঠোক গিলে সে বলে, কেউ যদি আমার সাথে আমায় ভয় দেখে চালাকি করো তাহলে কিন্তু ফল ভালো হবে না, বলে দিচ্ছি। দীপুর কথাটা শেষ হওয়ার সাথে সাথে জঙ্গলের মধ্যে কেমন যেন একটা ঝড় শুরু হয়। ঠিক ঝড় নয়, কোনো একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে রাশি রাশি শুকনো পাতা ঘূর্ণিঝড়ের মতো উঠতে লাগে উপরের দিকে। দীপু আবার টের পায়, ঠিক তার কানের কাছে আবারও একটা অদ্ভুত কণ্ঠ বলে ওঠে, কেউ চালাকি করছে না, তোর হাতের মিষ্টিটা দিয়ে যা আমায়। অনেকদিন কিছু খাইনি, আজ বড্ড খিদে পেয়েছে। আর এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না দীপু। কোনো মতে পা চালিয়ে এক পর্যায়ে দৌড়তে থাকে সে। কিন্তু প্রচন্ড ভয় পেলে বোধহয় মানুষের সমস্ত শক্তি লোপ পেয়ে যায়। দীপুরও একই অবস্থা হলো। মনে হলো তার পাগুলো অবশ হয়ে আসছে, শরীর যেন আর সাড়া দিচ্ছে না। সেই ঘূর্ণিঝড়ের রেশ যেন তার পিছু পিছু ধাওয়া করেছে ঝড়ের গতিতে। আর শরীরটাকে ধরে রাখতে পারছে না সে। একটা বড় গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে পড়ে যায় হুড়মুড়িয়ে। হাত থেকে ছিটকে পড়ে যায় মিষ্টির ঠোঙাটা। অন্ধকারে চোখ সয়ে আসা আলোতে দীপু দেখতে পায় ধীরে ধীরে সেই ঘূর্ণিঝড়ের গতি থেমে গেল এবং দুটো লালচে চোখ
এক পা করে এগিয়ে আসছে তার দিকে, সাথে বিকট অট্টহাসি, যেন সমস্ত জঙ্গল কেঁপে যাবে সেই শব্দে। ভয়ে গলা শুকিয়ে আসে তার, অথচ মুখ দিয়ে কেবল গোঙানির শব্দ ছাড়া আর কিছু বের হয় না। অন্ধকারে দীপু দেখতে পায় একটা দলা পাকানো শরীর এগিয়ে আসছে তার দিকে। চোখগুলো অদ্ভুতভাবে লালচে হয়ে জ্বলছে, দৃষ্টি তার দিকে সীমাবদ্ধ। প্রচন্ড ভয়ে চোখ বন্ধ করতেও ভুলে যাচ্ছে সে। একটা স্পষ্ট ছায়ামূর্তি প্রকটিত, গলাটা যেন দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে তার। ঘাটটা তাই একদিকটায় অদ্ভুতভাবে কাত হয়ে আছে। গলার মাঝে মোটা কালশিটে দাগ, চোখে আদিম হিংস্র জন্তুর মতো নিষ্ঠুরতা। সারা শরীর দলা পাকানো, চামড়াগুলো যেন খসে খসে পড়ছে। দীপু কেবল কাঁপতে কাঁপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একটা কথাই বলতে পারল, ভবেশদা। আমাদের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা নতুন নতুন গল্প আনার উৎসাহ পাই, আর আপনারাই পারেন আমাদের পরিবারকে আরও বড় করে তুলতে। তাই আমাদের প্রত্যেক গল্পে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, ওলট পালট অরিজিনালসে সুদেষ্ণা ঘোষের কলমে মাছের গন্ধ আষ্টে। গল্পের শেষে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট প্রশ্ন, দেখা যাক কজন সঠিক উত্তর দিতে পারে। কালকের ঘটনাটা শুনেছিস কালু? ওই গ্রামের দীপুরে মালটা আগে রকচটা ছিল না, এখন বোধহয় একটু শান্ত হয়েছিল। কাল নাকি শহরে মহাজনের বাড়ি থেকে ফেরার পথে আর বাড়ি ফেরেনি রে। আজকে ভোরবেলায় ওর লাশ পাওয়া গেছে জঙ্গলের কাছ থেকে। সকলে তো বলছে ঘাটটা একেবারে মোটকে গেছে, ওই ওই গলায় ফাঁস দিলে যেমনটা হয় ওই রকম। এই নিয়ে পরপর 3টে একই রকম মৃত্যু হলো। পুলিশ তো কিছু বলতেই পারছে না। কি ব্যাপার বলতো ভাই? কোনো চোর ডাকাতের ব্যাপার তো মনে হচ্ছে না। তোর কি মনে হয়? হ্যাঁ, এভাবে চলতে থাকলে খুব মুশকিল। মানুষজন তো ভয়ে ওই রাস্তা মারাবেই না। আর তাছাড়া আমরা তো আশেপাশেই থাকি বল ভাই, বউ বাচ্চা নিয়ে কত সংসার আমাদের। বলছি, আমার মনে হয় ব্যাপারটা অন্য কিছু, মানে ওই ভূত টুত। হ্যাঁ রে, শুনেছিলাম কে গলায় দড়ি দিয়েছিল, তারপরেই নাকি এসব শুরু। কে জানে ভাই, বড় তো ভয় হয় বল। মাছের আড়তে কাজ করতে করতে এসব কথাই আজকে বলা বলি হচ্ছিল প্রায় সকলের মধ্যেই। মধুরার কানেও এসেছে কথাগুলো, কিন্তু তার আজকাল আর এসব ভালো লাগে না। নিজের মতো কাজ করে আবার বাড়ি চলে যায়। মাসের শেষে যে কটা পয়সা পায় তাতে 3 জনের ভালো করে চলে যায় দিন। আজও তার ব্যতিক্রম হয়নি। সকালে বাড়ির সব কাজ সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে কাজে এসেছে। ভাগ্যিস কাজটা ছিল, নয়তো এতদিন ছেলেকে নিয়ে গঙ্গায় ডুবে মরতে হতো তাকে। আজ চাইলেও কেমন যেন কাজে মন বসছে না তার। জোর করে কাজ করতে চাইছিল, কিন্তু মনের ভিতর অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছে মধুরার। বারবার অন্যমনস্ক হয়ে পড়ছে। শরীরটাও বিশেষ ভালো নেই। ঘটনাটা হয়তো লক্ষ্য করেছিলেন আড়তের মালিক মনোময় বাবু, ওরফে মনোময় তরফদার। সুযোগ বুঝে মধুরার কাছে এগিয়ে আসেন তিনি।
মনোময় তরফদার নিতান্ত ভদ্রলোক, সৌম্য শান্ত চেহারা, পরনে সবসময় সাদা পোশাক, বয়স 60-এর উপরে। একটা সময় সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাজ সামলেছে, আর তার সাথে এই পারিবারিক মাছের আড়তের ব্যবসা। এখন স্কুলে রিটায়ার্ডের পর পুরোপুরিভাবে এই ব্যবসাই দেখেন তিনি। তার ছেলেও মাঝে মধ্যে আসে বটে, তবে এখনও আসল তদারকি মনোময় বাবুরই চলে। মধুরা এই মানুষটিকে দেবতার মতন সম্মান করেন। আজ হয়তো উনি না থাকলে মধুরার এই কাজটা সম্ভব হতো না। বলা যায় তার মতো অসহায় মহিলাকে বাঁচিয়েছেন মনোময় বাবু। কি হলো মা, আজ তোমার মনটা এমন উদাসীন কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে জেঠু, আপনি চিন্তা করবেন না। আপনি সত্যিই আমার কাছে ভগবানের মতো। আপনি না থাকলে ছেলেটাকে নিয়ে যে কোথায় বসতাম। আপনার এই ঋণটা যে কি বলে। আরে আজ আবার এসব কথা কেন? শোনো মা, আমি বুঝতে পারছি তোমার আজ কাজে মন বসছে না। শরীরটা খারাপ থাকলে আজ না হয় ছুটি নাও। না না, আমি একদম ঠিক আছি। তাছাড়া এতগুলো ছুটি আগেও তো নিয়েছি, এত ছুটি নিলে কি করে চলবে বলুন? তা প্রয়োজনে ছুটি নিতে তো কেউ বারণ করেনি। আর শোনো, আজ গঙ্গার ধারে ভালো ভালো ইলিশ উঠেছিল। মৈনাকের জন্য 2টো ইলিশ মাছ আমি আলাদা করে তুলে রেখেছি, ওটা যাওয়ার সময় নিয়ে যাবে। আমার দাদু ভাই তো ইলিশ খেতে খুব ভালোবাসে, তাই না? মধুরা কিছু বলতে পারে না। তার চোখের কণা ছাপিয়ে জল গড়িয়ে পড়ে। চেষ্টা করে মধুরার চোখের জল আটকানো, কিন্তু পারে না। মধুরার মনে পড়ে সেই 6 মাস আগের ঘটনার কথাটা। সেদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি, প্রকৃতি যেন অঝোর ধারায় বর্ষিত হচ্ছে। রাতে প্রচণ্ড অশান্তি ঝামেলার পর আর বাড়ি আসেনি মধুরার স্বামী। সারা রাত কেবল চোখের জল ফেলতে ফেলতে কেটে গেছে মধুরা আর তার শাশুড়ি মায়ের। 8 বছরের ছোট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে শক্ত পাথরের মতো ভোর হওয়া অবধি অপেক্ষা করছিল মধুরা। তারপর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরের উঠোনে এসে বসেছিল। মনের ভিতর কুডাক ছিল ক্রমাগত। ভিতর থেকে কেউ যেন একজন বলে উঠছিল, আসবে, খুব তাড়াতাড়ি খারাপ খবরটা আসবে। সেদিন মুষলধারে বৃষ্টি ধুয়ে দিচ্ছিল মধুরার কপালের সিঁদুর। গলে গলে সেই সিঁদুরের লালচে জল এসে নামছিল তার গাল, ঠোঁট, গলা বরাবর। মধুরা আটকায়নি, গলে গলে ধুয়ে যেতে দিয়েছিল। গলায় হাতে মার খাওয়া কালশিটে দাগগুলোতে বৃষ্টির জল লেগে সাময়িক স্বস্তি দিচ্ছিল বোধহয়। পাথরের মতো কাঠ হয়ে কতক্ষণ বসেছিল মধুরা নিজেও জানে না। ঘোর কেটেছিল পাড়ার লোকের হৈ হৈ শব্দে। শাশুড়িমা কেঁদে কেঁদে ভাসিয়েছিল সেদিন। তবে মধুরার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয়নি। ভাগ্যিস সেদিন বৃষ্টি হয়েছিল। লোকে বুঝতে পারেনি চোখের জল আর বৃষ্টির জলের পার্থক্য। কানের কাছে ঝনঝনিয়ে কে যেন বলে উঠেছিল তার স্বামী নাকি গাছের মগডাল থেকে ঝুলছে। দাহ করার আগে কেবল একবার সেই চেহারার দিকে তাকিয়েছিল মধুরা। গলার কাছটা বিভৎসভাবে কালশিটে হয়ে গিয়েছিল। জিভটা প্রায় বেরিয়ে গিয়েছিল অনেকটা, তবুও মুখে লেগেছিল একটা শান্ত ভাব। ওই শেষের এক মুহূর্তের জন্য মধুরার মনে হয়েছিল জীবনের সবকিছু বোধহয় হারিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল গতকাল রাতের অশান্তিটা না করলেই হতো। হয়তো সেই কষ্টতেই তার স্বামী ওভাবে গলায় দড়ি দিল। কিন্তু সম্পূর্ণ দোষটা কি তার নিজের? নিজের ছেলের ভবিষ্যতের কথা ভেবে এতটুকু বলা কি খুব অন্যায় ছিল? তার স্বামীর দেহটা শ্মশানে সৎকারে চলে যাওয়ার পরে উঠোনে বসে মধুরা ভাবছিল এবার তার কি করণীয়।
বয়স্ক শাশুড়ি মা আর তার ছেলে বাড়িতে উপার্জন করার মতো কেউ নেই। মনে হয়েছিল ছেলেটাকে কারোর কাছে দিয়ে নিজে গঙ্গার ধারে চলে যায়। কিন্তু কার কাছে দিলে ছেলেটা আদৌ ভালো থাকবে সে চিন্তায় বিভোর হয়েছিল মধুরা। ঠিক সে সময় মনোময় বাবুকে তার বাড়িতে আসতে দেখা যায়। আগে মধুরা চিনত না মনোময় বাবুকে, তবে সাদা পোশাকে এমন ভদ্রলোককে দেখে প্রথমেই শ্রদ্ধায় তার মাথা নত হয়ে এসেছিল। এমনিতেই কাঁপা কাঁপা কণ্ঠে মধুরা জিজ্ঞেস করেছিল, আমি তো ঠিক আপনাকে চিনলাম না। গ্রামের বাইরে যে মাছের আড়ত আছে সেটা আমারই। আসলে আমি ওখানে কাজের জন্য মেয়ে খুঁজছি। গত মাসে কয়েকজন মহিলা কাজ ছেড়ে দিয়েছে, তাই ভাবলাম তোমার হয়তো কাজের দরকার হতে পারে। সবই তো শুনলাম, কি আর করবে বলো। ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের ছেলেটাকে নিয়ে নতুন করে কিন্তু বাঁচা যায়। বলা রইল, অপেক্ষা করব তোমার আশার। আজ আসি মা। হ্যাঁ। মধুরা কিছু বলতে পারেনি সেদিন, কিন্তু ঠিক 7 দিন পরে উপস্থিত হয়েছিল মনোময় বাবুর মাছের আড়তের সামনে। শাখা পলাহীন সাদা থানে, সাদা সিঁথিতে কিশোরী মেয়ের মতোই লাগছিল মধুরাকে। মনোময় বাবু তাকে নিজের মেয়ের মতো একগাল হেসে কাজে নিয়েছিলেন। তারপর থেকে এখানেই কাজ শুরু হয় তার। কি হলো মা, তুমি কি কিছু নিয়ে খুব চিন্তা করছো? যদি টাকার দরকার হয় আমাকে বলতে পারো। না না জেঠু, কোনো টাকা পয়সা লাগবে না। লাগলে আমি আপনাকে অবশ্যই বলবো। বেশ, আর বাড়ি যাওয়ার সময় ছেলের জন্য মাছটা কিন্তু নিয়ে যেও। মনোময় বাবু ফিরে যান আবার কাজে, আর মধুরা মনে মনে তাকে আরো 1000টা ধন্যবাদ দিয়ে যায়। ভগবানের কাছে প্রার্থনা করে মনোময় বাবু যেন শতবর্ষ জীবিত থাকেন। আজ বেশ দেরি হয়ে গেল মধুরার। হঠাৎ সরকারি পর্যবেক্ষণ করতে আসে গোটা কয়েক লোক। সরকারি কাজেই কর্মচারী থেকে শুরু করে মনোময় বাবু কালঘাম ছুটে যাওয়ার অবস্থা। একই বাইরের রাজ্যে মাছ রপ্তানি, তারপর ঝামেলা। সব মিলিয়ে দুপুরের পর থেকে কেউ শ্বাস নেওয়ার সুযোগ পায়নি। ইন্সপেকশন শেষ করে যখন সকলে চলে গেল, বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। মধুরা তাড়াতাড়ি করে, বাড়িতে বহু কাজ বাকি। শাশুড়িমা এত কাজ এই শরীরে পারবে না। মৈনাক বোধহয় এতক্ষণে খেলা করে চলে এসেছে, হয়তো তার অপেক্ষায় বসে আছে এখন। সে ছাড়া মধুরার জীবনে অপেক্ষা করার আর কে আছে? মধুরা আরো জোরে পা চালায়। এখনো সন্ধে দেওয়া বাকি, রাতের রান্না বাকি, আরো কত এটা সেটা কাজ। রাতের চাঁদটা ঢেকে আছে কালো মেঘে। চারপাশে অন্ধকারটা আজ অন্য দিনের থেকে একটু বেশি জোরালো। মধুরা ঠিক করে জঙ্গলের পথ নেবে, ওটাই তাড়াতাড়ি হবে বাড়ি পৌঁছানোর জন্যে। একবার ক্ষীণভাবে মনে পড়ে, পরপর 3টে মৃত্যু এই জঙ্গলেই হয়েছে না? আর তার স্বামী, সেও তো ঝুলেছিল এই জঙ্গলের মগডালে। সত্য কি কথা অঙ্কল? একটানা শুকনো পাতায় হাঁটার খসখস শব্দ ছাড়া আর কিছু কানে আসছে না। থেকে থেকে গুড়ুম গুড়ুম মেঘের ডাক। হাতের ঝোলায় ইলিশ মাছটা থেকে একটা আঁশটে গন্ধ বাতাসটা কেমন অদ্ভুত ভারী করে দিয়েছে। পুরো অন্ধকারে চোখ সওয়া আলো কোনো মতে তাড়াহুড়ে পথ হাঁটছে মধুরা। হঠাৎ কানে এলো একটা কণ্ঠস্বর, তোর মাছটা আমায় দিয়ে যা, আমার খুব খিদে পেয়েছে, দিয়ে যা। বহু দূর থেকে অস্পষ্ট হয়ে আসছে শব্দটা, তীব্র নয় অথচ হাড় হিম করা। এক মুহূর্তের জন্যে পাটা টলে গেল তার। ভয় পা দুটো থরথর করে কাঁপছে। অজান্তেই চুলের খোঁপা আলগা হয়ে
কখন নেমে এসেছে খেয়াল নেই মধুরার। খুব ধীরে ধীরে ঢোক গেলে মধুরা বলে, কে কে জঙ্গলে? সাথে সাথে কোথা থেকে একটা শুকনো পাতার ঘূর্ণিঝড় শুরু হয়। সেটা গোল হয়ে ঘুরতে থাকে মধুরার চারপাশ বরাবর। ইলিশ মাছটাকে শক্ত করে ধরে রাখে মধুরা। সে স্পষ্ট বুঝতে পারছে এই মুহূর্তে চরম বিপদে সে, কিন্তু হাজার চিৎকার করলেও তাকে বাঁচাতে কেউ আসবে না। তাই নিজেকে যতটা সম্ভব শান্ত করে মধুরা বলল, কে কে এমন করছো? এই মাছ আমার খোকার জন্য, কাউকে দেব না আমি। সাথে সাথে আবার সেই রক্ত জল করা তীব্র হাসি শোনা গেল। মধুরার মনে হলো তার স্নায়ু শিরা ধমনীগুলো প্রচণ্ড গতিতে ছিঁড়ে যাবে। আর দাঁড়িয়ে থাকতে পারে না সে, পড়ে যায় মাটিতে। ততক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সাথে ক্রমাগত মেঘের গর্জন। বৃষ্টির ফোঁটাগুলো চোখে মুখে সূচের মতো বিদ্ধে থাকে তার। কোনো মতে চোখ সওয়া আলো এসে দেখে সেই শুকনো ঘূর্ণিঝড়টা এবার থেমে গেছে। আর একজোড় লালচে হিংস্র চোখ তার দিকেই দৃষ্টি নিক্ষেপ করে এক পা করে এগিয়ে আসছে। মাটিতে শুকনো পাতার ওপরই ঘেঁষটে ঘেঁষটে শরীরটাকে টেনে নিয়ে পালানোর চেষ্টা করে মধুরা, কিন্তু তার সারা শরীর অবশ হয়ে গেছে। শরীরের সব জোর শেষ। সেই লালচে চোখ দুটো এখন মধুরার খুব কাছে। তার সমস্ত শরীর পচে গলে গেছে। গলাটা ঘাড় থেকে ভেঙে অদ্ভুতভাবে ঝুলছে একদিকে। গলার মাঝখানে মোটা কালশিটে দাগ। লাল চোখে আদিম হিংস্র জন্তুর মতো নিষ্ঠুরতা। সারা শরীর দলা পাকানো মোচড়ানো চামড়াগুলো যেন খসে খসে পড়ছে। মধুরা সেই চেহারার দিকে তাকিয়ে প্রচন্ড ভয় কেবল একটা আর্তচিৎকার করে ওঠে। তারপর সব শান্ত, সব নিশ্চুপ। মা, একটু খেতে দাও মা, রাত হয়েছে তো, খুব খিদে পেয়েছে। মৈনাক রান্নাঘরের দরজার সামনে গিয়ে মধুরাকে দেখে কথাগুলো বলল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। বৃষ্টির পরে ঠান্ডা বাতাস হু হু করে ঢুকছে ঘরে। তবুও আজকে মধুরার যেন কোনো তাড়া নেই দরজা জানলাগুলো আটকানোর জন্যে। মৈনাক তার মায়ের উদাসীনতা দেখে আরও একবার তাকে বলল, ও মা, কখন দেবে খেতে? মধুরা মৈনাকের উত্তরে কোনো কথা বলল না, কেবল সম্মতিসূচক ঘাড়টা নাড়ল। মধুরা হাতে আঁশবড়িটা নিয়ে মৈনাককে দিয়ে পিছনে ঘুরে বসে একভাবে মাছের আঁশ ছাড়াচ্ছে। থেকে থেকে আড়াল পেয়ে ইলিশ মাছটাকে নিজের নাকের কাছে এনে পরম আনন্দে শুঁকছে তার গন্ধ। যেন শতকাল ধরে অপেক্ষা করেছিল সে এই গন্ধের জন্যে। মধুরার মুখে লেগে রয়েছে এক অদ্ভুত রকমের হাসি। সেদিন রান্না হতে প্রায় অনেক রাত হয়ে গেল। সকলের খাওয়া দাওয়ার পর মধুরা রোজ বাসনপত্রগুলোকে আলাদা করে রেখে তবে বিছানায় আসে। কিন্তু আজ একটু বিরক্ত হয়ে বলল, মা, আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে, আপনি মৈনাককে নিয়ে আপনার কাছে ঘুমিয়ে পড়ুন। মধুরার শাশুড়ি মায়াদেবী বরাবরই শান্ত প্রকৃতির মানুষ। তিনি কোনো উচ্চবাচ্য না করে মৈনাককে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তবে যাওয়ার আগে মায়াদেবী লণ্ঠনটা তুলে দরজায় শিকল আটকাতে গিয়ে তার বুকটা কেমন যেন কেঁপে গেল। একদম তার সামনে জলজ্যান্তভাবে দাঁড়িয়ে থাকা মধুরার শরীরের কোনো ছায়া নেই মাটিতে, অথচ তার আর মৈনাকের ছায়া স্পষ্ট। তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে নেন তিনি। মৈনাক, চলো তাড়াতাড়ি,
মায়েরা শরীরটা ভালো নেই, তুমি আমার কাছে ঘুমোবে। বৌমা, তুমি শুয়ে পড়ো, যদি সমস্যা হয় রাতে আমাকে ডেকো, আমি এই ঘরেই আছি। আর বলছিলাম কি বৌমা, চুলটা না বেঁধে শো, কেমন? শেষের কথাটা একটু আমতা আমতা করে বললেন তিনি। মধুরার বাড়ি ফেরা স্তক তিনি খেয়াল করেছেন তার চুলগুলো কেমন যেন এলোমেলো, খোলা। মধুরার উত্তরের অপেক্ষা না করেই মৈনাককে নিয়ে ঘুমোতে চলে যান তিনি। তবে বুকের মধ্যে কেমন যেন কু ডাকতেই থাকে তার। মৈনাককে বুকের কাছে জড়িয়ে ধরে শুয়ে পড়েন। সারাদিনে পরিশ্রম আর বার্ধক্যের কারণে খুব তাড়াতাড়ি ঘুমটা চলে আসে মায়াদেবীর। তবে বেশিক্ষণ সেই ঘুম স্থায়ী হয় না। একটানা একটা শব্দ বারবার কানের কাছে বাজতে থাকলে কোনো মানুষেরই পক্ষে ঘুমানো সম্ভব নয়। চোখ খুললেই প্রথমে চারপাশটা ঝাপসা দেখায় আজকাল তার। কোলের মধ্যে জড়িয়ে শুয়ে থাকা মৈনাককে একটু সরিয়ে উঠে বসেন তিনি। লম্পের আলোটা একটু ওস্কাতেই বন্ধ করে জমাট বাঁধা অন্ধকারটা হলদে আলোর রূপ নিল। একটানা অনেকটা সময় অন্ধকারে থাকায় প্রথমে চোখে কিছুই নজর আসে না। বয়স তার কম হল না, জীবনে পাওয়ার চেয়ে হারানোটাই বেশি তার। তাই চিরকাল শক্ত মনের মায়াদেবীকে ভয়টা অতটা সহজে গ্রাস করে না। লম্ফটা দিয়ে ধীরে ধীরে দরজার শিকলটা খুলে বাইরে এলেন তিনি। চারপাশ আশ্চর্য রকমের শান্ত, নিঝুম। বৃষ্টির পরে হু হু করে ঠান্ডা বাতাস বইছে বাইরে। একটু কাঁপুনি ধরে গেল মায়াদেবীর, কিন্তু তার কান তখনও সেই একটানা শব্দটাকে খুঁজতে চাইছে। ধীরে ধীরে পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসেন তিনি। একবার আর চোখে দেখে নেন মধুরার ঘরটা। না, কেউ নেই সেখানে। লম্বা মাটির বারান্দা পেরিয়ে রান্নাঘর, শব্দটা একটানা সেই দিক থেকেই আসছে। লম্ফটাকে বারান্দার একদিকে রেখে সেদিকেই এগোতে থাকেন আর দেখতে পান সেই রক্ত জল করা দৃশ্য। রান্নাঘরের দরজার দিকে পিছন করে মাটিতে বসে আছে মধুরা, হাতে তার আঁশ বটিটা ধরা। মুখ থেকে একটানা গোঙানির মতো শব্দ বেরোচ্ছে তার। চুলগুলো খোলা অবস্থায় ছড়িয়ে আছে পিঠের ওপরে এলোমেলো হয়ে। মায়াদেবী দেখেন এতক্ষণের ক্যাঁচ ক্যাঁচে যান্ত্রিক শব্দটা আসছে সেই আঁশ বটি থেকে। একটা লোহার ধারালো শলাকাইনে আঁশ বটিটায় থেকে থেকে ধার দিচ্ছে মধুরা, আর গায়ে লেগে থাকা মাছের আঁশগুলো খুঁটে খুঁটে খাচ্ছে সে। আবছা আলোয় মধুরাকে দেখে সাক্ষাৎ নরকের জীব বলি ঠাকুর হয়। বটিটার গা চকচকে ধারালো হয়ে উঠছে প্রত্যেক ঘর্ষণের দরুন, যেন কোনো জীবন্ত মানুষ কাটার পূর্ব প্রস্তুতি। আর ঠিক সেই সময় বিপদটা ঘটে। প্রচণ্ড আতঙ্কে চুপি চুপি ফিরে আসতে গিয়ে সামনে রাখা ঝুড়িটা ঝনঝন শব্দে বাসনগুলো পড়ে যায়। মায়াদেবীর শরীর ঠান্ডা হয়ে যায় ভয়। এক চুলো নড়তে পারেন না তিনি। তার দৃষ্টি সেই আঁশ বটিটার দিকে নিবন্ধ। শব্দ পেয়ে আঁশ বটিটাতে শান দেওয়া বন্ধ করে মধুরা। এতক্ষণে যান্ত্রিক শব্দটা এবার বন্ধ হয়। ধীরে ধীরে ঘাটটাকে সামনের দিকে ঘোরায়। সেই রূপ দেখে প্রচণ্ড জোরে চিৎকার করে মেঝেতেই লুটিয়ে পড়েন মায়াদেবী। মুখে আর কোনো শব্দ করতে পারেন না তিনি। কেবল বিস্তারিত চোখে মেঝেতে লুটিয়ে থাকা অবস্থাতেই দেখেন তার বৌমা মধুরার শরীরটা ফ্যাকাশে সাদা। সমস্ত শরীরে যেন শ্যাওলার মতন চামড়া গলে পড়ছে শরীর থেকে। গলার কাছে বিভৎস রকমের কালশিটে দাগ। চোখে সাধারণ মানুষের মতো কোনো মনি নেই। মুখে অজস্র কাটাকুটির চিহ্ন। মুখে জিভে লেগে আছে
ইলিশ মাছের আঁশ, রক্ত নাড়ি ভুড়ি। ঘাটটা অদ্ভুতভাবে একদিকে ঝুলিয়ে 4 হাত পায়ে ভর দিয়ে একটু একটু করে এগোতে থাকে মধুরা। মায়াদেবী দেখেন বহু প্রাচীন হিংস্র এক বিরাট মাকড়সার মতো শরীরটাকে নিয়ে তার দিকেই এগোচ্ছে সে। তার হাতে ধরে আঁশবটিটা তখনও উঁচিয়ে রাখা, চোখে শতাব্দী পুরনো হিংস্রতার নিষ্ঠুরতার ছাপ। মায়াদেবী তার আসন্ন মৃত্যু দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতে ভর করে সরে আসতে থাকেন সামনের দিকে। কিন্তু মধুরা ততক্ষণে মায়াদেবীর একদম কাছে এসে উপস্থিত হয়েছে। মধুরার মুখে জান্তব হাসি ফুটে উঠল। তার ঠোঁটের কোণ বরাবর নেমে যাচ্ছে থকথকে কি একটা পদার্থ। সেটার গন্ধটা মাছের মতোই আষ্টে। মধুরা এবার একটা টানে মায়াদেবীর দিকেই আঁশবটিটা চালিয়ে দিল, কিন্তু পারল না। হঠাৎ তার হাতটা স্তব্ধ হয়ে গেল। ঠাম্মি, ও ঠাম্মি, কোথায় তুমি? আমার ভয় করছে, ঘরে এসো। মধুরাও একটু শান্ত হলো যেন মৈনাকের কথা শুনে। হাতের বটিটা নামিয়ে রাখল। মায়াদেবী আর সময় নষ্ট না করে এক প্রকার ছুটেই পৌঁছে যান ঘরে। কেবল একবার আর চোখে মধুরার দিকে চেয়ে দেখলেন, মধুরার চোখে তখন জল। মুখে সেই নিষ্ঠুরতা, জান্তব হাসি, আক্রোশ কিছুই নেই। মায়াদেবী জোরে শব্দ করে দরজা আটকে হাঁপাতে লাগলেন। এই ঠান্ডাতে সমস্ত শরীর তার ঘামে জপজপে ভিজে। মৈনাককে বুকের মধ্যে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠেন তিনি। চোখের সামনে তার ভেসে ওঠে তার ছেলের বিয়ের দিনের কথা। কত স্বপ্ন, কত আশা, কষ্ট, দুঃখ, যন্ত্রণায় আর ভয়ে মৈনাককে আঁকড়ে ধরে সেদিন রাতটা কোনো মতে কাটালেন তিনি। অপেক্ষা করতে লাগলেন ভোর হওয়ার। তার মনে এখন একটা জায়গারই নাম আসছে, দৌলতপুর। কিন্তু সে যে মেলা পথ, কি করে যাবে এখন অত দূর এই শরীর নিয়ে? পটলার মা খুব ধীরে ধীরে কথাগুলো বলল মায়াদেবীকে উদ্দেশ্য করে। মায়াদেবী আঁচলে চোখ মুছতে মুছতে খুব ক্ষীণ গলায় বললেন, সবই আমার পোড়া কপাল রে। জলজ্যান্ত ছেলেটা অকালে চলে গেল, এখন বাড়িতে এসব ঘটনা ঘটছে। সবই বোধহয় আমারই দোষে পটলার মা। আমি মনে হয় অলক্ষণে কোন কালে স্বামীটাও একা ফেলে ওপারে চলে গেলেন। কি আছে আমার বেঁচে থাকার বল দেখিনি? আরে দিদি, কেঁদোনি গো, কেঁদোনি। কোন সংসারে জ্বালা যন্ত্রণা নেই বলো দেখি? আমি যাব তোমার সাথে। তো হাই তোরে, এ কথা যেন 5 কান না হয়। তুমি আমায় বিশ্বাস করে বলেছো দিদি, আমি এ কথা 5 কান কোনোদিনও করবো নি গো। এই আমি মা কালে দিব্যি কেটে বললুম। কিন্তু তোমার বৌমা যদি আমার কোনো ক্ষতি করে দেয়, মানে ওই সব তো আর সাধারণ নয়, বুঝলে কি না? ক্ষতি? বিড়বিড় করে বেশ কয়েকবার এই একই শব্দ উচ্চারণ করলেন মায়াদেবী। মনে পড়ল গতকাল সন্ধ্যার সেই ঘটনা। সেদিন রাতের সেই আঁশবটির ঘটনার পরে মাঝে আরও 4-5টা দিন কেটে গেছে একইভাবে। প্রতিদিন রাতে আঁশবটিতে অমন যান্ত্রিক শব্দ ওঠে। কচমচ করে কিছু খাওয়ার শব্দও পাওয়া যায় মাঝে মধ্যে। আর বিড়বিড় করে মধুরা নয়, বরং অন্য একজন। স্বরটা ভীষণ চেনা মায়াদেবীর। অদ্ভুতভাবে দিনের বেলায় বেশি ঘুমোয় মধুরা, আর রাতের বেলায় জেগে থাকে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের নোংরা ফেলার জায়গায় গিয়ে
মায়াদেবী প্রত্যেক দিনই দেখেছেন মাছের কাঁটা, এঁটো ভাত এবং মাংসের হাড়ের টুকরো। বয়স্ক অভিজ্ঞতা সম্পন্ন মায়াদেবীর বুঝতে অসুবিধা হয়নি এ কার কাজ। তবে গতকাল সন্ধ্যায় যে ঘটনাটা নিজের চোখে চাক্ষুষ পর্যবেক্ষণ করেছেন, তারপরে আর ওইটুকু ঘরের মধ্যে নাতি মৈনাককে নিয়ে তার পক্ষে থাকা ক্রমশ বিপদসংকুল হয়ে উঠছে। তাই আজ বাধ্য হয়ে তার প্রতিবেশিনী পটলার মাকে তিনি বলতে এসেছেন সব কথা। তাহলে দুপুরের দিকে রওনা দি। দৌলতপুর তো কম পথ নয় গো, সাথে করে একজন ব্যাটা ছেলে নিলে মন্দ হতো নি কিন্তু। পটলার মায়ের কথায় ঘোর ভাঙে মায়াদেবীর। তার এই বিপদের দিনে রক্ষা করতে পারেন দৌলতপুরের সেই ওমকারনাথ তর্কবাগীশ। মহাকালী সাধক তিনি, অলৌকিক জগতের এক মহান ব্যক্তি। কিন্তু সে পথ বহু দূরে, একা এই শরীরে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই পটলার মা তার সঙ্গী। বেশ, বিকেলে আমি মৈনাককে আমার দিদির বাড়ি রেখে তবে যাব। তবে ভুলেও যেন কথাটা পাঁচকান না হয়। আমি আসি, তৈরি থাকিস। দাদাবাবু, দাদাবাবু, তোমার একখান কথা কওয়ার ছিল। কটা দিন ধরে না মাছের হিসেব কম পড়ছে, বুঝলে কি না? মাছ তোলার সময় তো গুনতিতে বেশি হচ্ছে, কিন্তু গাড়ি করে পাঠানোর সময় মাছ কমে যাচ্ছে গো। আমি ঠিকঠাক করে গুনেছি গো দাদাবাবু, কিন্তু বুঝতে পারছি না গো কি হচ্ছে। কথাগুলো এক ধাক্কায় বলে ফেলল রমা, এই আড়তের পুরনো কর্মচারীদের মধ্যে একজন। সেই বিধবা হয়ে বছর 20 আগে এসেছিল এই আড়তে, তারপর থেকে রয়ে গেছে। তার কথাটা ফেলে দেওয়ার মতো নয়। এই অভিযোগ তার বাকি কর্মচারীরাও তাকে কটা দিন ধরে করেছে। সত্যি বলতে কটা দিন ধরে তার মাছের আড়তেও বেশ কিছু অন্যরকম ঘটনা ঘটেছে। এর ফলে মনোময় বাবুর কপালে বেশ চিন্তার ভাঁজ মোটা হয়ে পড়েছে। চুরি করছে কি কেউ? যতদূর তিনি জানেন, এতগুলো দিন ধরে এত দিনের পুরনো কর্মচারীরা তারা কেন চুরি করতে যায়? আচ্ছা, আমি দেখছি কি হতে পারে। তবে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমি দেখছি। আর হ্যাঁ, কখন কি হচ্ছে আমাকে একটু খবর দিও, কেমন? আড়তের দোতলায় একটা নিজের জন্য ঘর আছে মনোময় বাবুর। সেখানেই তিনি 1 কাপ চা নিয়ে বসে ভাবছিলেন সব কথা। কিন্তু কখন যে দরজার বাইরে এসে মধুরে দাঁড়িয়েছে তিনি লক্ষ্য করেননি। জেঠু, খোকার জন্য মাছ নিয়ে যাব, আজকে মাছ আছে? হঠাৎ মধুরার কথা শুনে একটু চমকে উঠলেন মনোময় বাবু। এই প্রথমবার মধুরা নিজে থেকে এসেছে তার কাছে মাছ চাইতে, তার ছেলের জন্য। কিন্তু এমনিতেই মাছের সংখ্যা খুব কম। তার ওপর আজকে বেশ কিছু জায়গায় গাড়ি করে মাছের রপ্তানি দিতে হবে। জেঠু, দেবেন না মাছ? ছেলেটার যে বড্ড খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। না, আসলে আজকে অনেক জায়গাতে মাছের যোগান দিতে হবে তো। তবে আমি কালকে মনে করে খোকার জন্য মাছ তুলে রাখবো আগে থেকে। আজকে তো সব গুনাগুনতি, তারপর কদিন ধরে তো শুনছো কি অবস্থা। এতক্ষণ মধুরের মুখের দিকে না তাকিয়ে কথা বলছিলেন মনোহর বাবু। এবার তার দিকে চোখ পড়তেই বুকের ভিতরটা কেমন হিম হয়ে গেল তার। চোখ দুটো যেন জ্বলন্ত ভাটার মতন জ্বলছে। অমন চোখ কখনো দেখেনি এই জীবনকালে তিনি। দেবেন না জেঠু? আমার তো খিদে পেয়েছে ভীষণ, বড্ড খিদে পেয়েছে। কি সুন্দর রূপলি রঙের মাছ, গা ভর্তি চকচকে হাঁস। প্রচন্ড ভয়ে গলা দিয়ে গোঙানির শব্দ বেরোতে থাকে মনোময় বাবু। মধুরা এবার 4 হাতে পায়ে ভর দিয়ে বসে মাথাটাকে পিছনের দিকে ঘুরিয়ে এক অদ্ভুত ভঙ্গি করে দোলাতে থাকে ডান দিক থেকে বাম দিকে। বড্ড খিদে পেয়েছে।
মাছ দিন, মাছ, বড্ড খিদে পেয়েছে। এতক্ষণে একটা জায়গায় স্থির হয়ে মধুরা অমন অদ্ভুতভাবে মাথা নাড়াচ্ছিল। এবার ধীরে ধীরে সে বিভৎস জন্তুর মতো এগিয়ে আসতে থাকে। আকাশ ঘোর করে কালো মেঘ এসে জমেছে, ঠান্ডা বাতাস বইছে, ঠিক যেন বৃষ্টির আগের পূর্ব প্রস্তুতি। মনোময় বাবুর থেকে তার দূরত্ব মাত্র কয়েক হাত। হিংস্র চোখগুলো উল্টো হয়ে মনোময় বাবুর দিকে নিক্ষেপ করে। মনোময় বাবু ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে বললেন, ঠিক আছে, ঠিক আছে, আমি মাছ দেবো দেবো দেবো, তুমি নিয়ে যাও, আমি রেখে দেবো। কথাটা যেন কানে ঢুকলো মধুরার। সেই অবস্থাতেই থেমে গিয়ে পিছন দিকে হাঁটা শুরু করল। তারপর কিভাবে যেন সিঁড়ির কাছে গিয়ে মিলিয়ে গেল। মনোময় বাবুর ঘরের মধ্যেই কাঠ হয়ে কতক্ষণ বসেছিলেন তিনি নিজেও জানেন না। হঠাৎ প্রচণ্ড জোরে ঝড় ওঠায় দরজা জানলাগুলো ঝমঝম শব্দে আছাড় খাওয়াতে তিনি উঠলেন। বুঝতে পারলেন তার সমস্ত শরীর তখন ঘামে ভিজে আছে। হাঁটুর নিচ থেকে পা দুটো কাঁপছে। হৃৎপিণ্ডটা বুঝি ছিটকে বেরিয়ে আসবে। মনোময় বাবুর কাছে সমস্ত প্রশ্নের উত্তর এখন জলের মতো পরিষ্কার। কেন এই কদিন ধরে এই আড়তে মাছের ঘাটতি হচ্ছে, কিভাবে উধাও হয়ে যাচ্ছে মাছগুলো, সব উত্তর। কিন্তু এর সমাধানের উপায় কি? কি হবে এরপর? জানালার সামনে এসে দাঁড়ান মনোময় বাবু। বৃষ্টির ছাট এসে তাকে ভিজিয়ে দিয়ে যায় পুরো। তবুও মনের ভিতরে জমে থাকা অশান্তিগুলো কাটতে চায় না কিছুতেই। এই নে মা, এই মাদুলিটা তোর নাতির কাছে রাখবি। আর তোর বৌমার জন্য এই তাবিজটা আমি বানিয়ে দিলাম বিশেষভাবে। যতক্ষণ এটা ওর গলায় পরা থাকবে ততক্ষণ কোনো সমস্যা হবে না। কিন্তু খুব সাবধান, ও যদি একবার টের পেয়ে যায় তাহলে তোর কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে। মনে রাখবি মা, তোর মৃত্যু অবধি ঘটতে পারে। অতৃপ্ত আত্মারা পৃথিবীতে বেঁচে থাকার বহু বাসনা নিয়ে জন্মেছিল, কিন্তু তাও এই পৃথিবী তাকে ছাড়তে হয়েছে অকালেই। এই সমস্ত আত্মারা ভীষণ ভয়ানক হয় এবং নিষ্ঠুর হয়। আমার ধারণা যদি সঠিক হয় তবে এমন একটা অতৃপ্ত আত্মার ভর পেয়েছে তোর বৌমা যে সময়ের আগেই চলে গেছে পৃথিবী ছেড়ে। এখন যা, এই তাবিজ নিয়ে যদি খুব বড় সমস্যা হয় আমায় ডাকিস, আমি অবশ্যই যাব। মাদুলিটা হাতে নিয়ে ফেরার সময় মায়াদেবীর কেবল মনে হচ্ছিল গতকাল সন্ধ্যাতে দেখা ঘটনার কথাটা। ঘটনাটা ঠিক এমন সন্ধে সন্ধে সময় ঘটেছিল। এই কটা দিন ঠাকুরকে সন্ধে পুজো দেওয়া হয়নি, কিছুই করেনি মধুরা। গতকালকেও মায়াদেবী ঠিক সন্ধে দেওয়ার পরে একটু বাইরে গিয়েছিলেন কাজে। ফেরার সময় তিনি একটা যন্ত্রণায় ছটফট করা শব্দ পেলেন। প্রচণ্ড কষ্টের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যেমন যন্ত্রণা হয় ঠিক তেমন। তবে ঠিক ঠাহর করতে পারলেন না কিসের শব্দ। শব্দের উৎস লক্ষ্য করে পা টিপে টিপে বাড়ির পিছনের দিকটা যেতেই তিনি যা দেখতে পান তা দেখে কোনো মানুষের সুস্থ থাকা কোনোভাবেই সম্ভব নয়। তিনি স্পষ্ট দেখতে পান মধুরা তাদের বাড়ির পোষা বিড়ালটার গলা দাঁত দিয়ে কামড়ে ধরে আছে এবং সেখান দিয়ে গল গল করে ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছে। পরমানন্দে যেন সেই গরম রক্ত সুধা পান করছে, যেন বহুদিন ধরে এই রক্তের সন্ধানে এসেছিল। আজ রক্ত পেয়ে সে তৃপ্ত। সারা শরীরটাকে সেই রক্ত দিয়ে স্নান করিয়ে সে যেন শান্ত হচ্ছে। অথচ এই বিড়ালটাকে রোজ নিজের হাতে মাছ খাওয়াতো মধুরা,
আদর করত। এতদিন মধুরাকে এঁটো কাটা কিংবা কাঁচা মাছ খেতে নিজের চোখে দেখেছেন তিনি, কিন্তু তাই বলে একটা জীবন্ত বিড়ালকে আর ভাবতে পারেন না তিনি। ঘরে এসে সেই যে দরজা বন্ধ করেছিলেন, আবার বেরিয়েছেন আজ সকালে। কথাগুলো ভাবতে ভাবতেই দৌলতপুর থেকে কাজ সেরে অনেকটা পথ চলে এসেছে তারা দুজনেই। কি গো দিদি, পড়াতে পারবে তো তোমার বৌমাকে এই কবচখানা? শুনলে তো, উনি কিন্তু বললেন বিপদ বাড়তে পারে, খুব সাবধান। একটা জোরে দীর্ঘশ্বাস ছাড়লেন মায়াদেবী। কি আর করবেন এখন তিনি? এটা ছাড়া তো আর কোনো উপায় নেই তার কাছে। যদি কপালে মৃত্যু থাকে তবে তা ঘটবেই। অন্তত এই পরিবারটাকে আর নাতিকে তিনি বাঁচিয়ে তো যেতে পারবেন। আমি আজকে নিজেই মথুরার গলায়টা পরিয়ে দেব, বাকিটা ভাগ্যের হাতে। দুই দিন হলো রমা আসছে না আড়তে, অথচ একমাত্র তিনি এই 20 বছরে হাতে গোনা কয়টা দিন ছাড়া কামাই করেননি। বাকিদের দিয়ে খবর পাঠিয়েছেন মনোময়বাবুকে যে তার ভীষণ শরীর খারাপ, আর তাই মনোময়বাবু নিজে এসে উপস্থিত হয়েছেন রমার বাড়িতে। রমা, শরীর খারাপ কেন? কি হয়েছে? হঠাৎ করে এমন কামাই করার মেয়ে তো তুমি নাও। শরীর খারাপ তো তোমার আগেও হয়েছে, আমি তোমাকে নিজে কতবার বলেছি ছুটি নেওয়ার জন্যে, কিন্তু তুমি যা কাজ পাগল মেয়ে, এমনি এমনি ছুটি নেওয়া তোমাকে সাজায় না। আমাকে বলো সবটা কি হয়েছে। আমি জানি তুমি কিছু লুকোচ্ছ। রমার মুখ ভার, কিছু যেন বলতে গিয়েও তিনি বলতে পারছেন না। চোখে মুখে এক অন্যরকম ভয়ের আবহ তার। বারবার চারপাশে কিছু যেন দেখছেন। রমা, আমায় বলো সবটা কি হয়েছে। বাস মেরেই হচ্ছে না গো দায়দা বাবু, বাসগুলো রাক্ষসী নিচে কাশছে গো। আমি সেদিন নিজের চোখে দেখেছি গো। আমি জানি আমার কথা কেউ তোমরা বিশ্বাস হবে না গো। আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারিনি গো। দায়দা বাবু, বিশ্বাস করো, আমি এতটুকু মিথ্যে বলছিনি গো। আমি নিজের চোখে দেখেছি ওই মধুরা নিজের মুখে করে কাঁচা মাছগুলোকে নিয়ে। কি বিভৎস সেই দৃশ্য গো দায়দা বাবু, কি বিভৎস। চোখ বন্ধ করলি এখনো ভাসছে সেই ছবি। আর একটু হলে ও আমাকে মেরে ফেলতো দাদা বাবু। আমি আর কাজ করবো নি ওই আড়তে, আমি আর কাজ করবো নি গো। আমাকে দয়া করে ছেড়ে দাও দাদা বাবু, আমাকে জোর করো নি গো। মধুরা মানুষ নয়, ও সাক্ষাৎ লালবি। ও আমি ওখানে কাজ করলি না, ও আমার জ্যান্ত সিবিয়ে খেয়ে নেবে গো, আমাকে জ্যান্ত সিবিয়ে খেয়ে নেবে। মনোময় বাবুর বুকের ভেতরটা ছেঁত করে উঠল। তার মানে শুধু সে একা নয়, সত্যি সত্যি মধুরা কি তবে? ঘুমিয়ে পড়ো খোকা আমার, ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় সুন্দর করে হাত বুলিয়ে দিচ্ছি। অনেক রাত হয়েছে কিন্তু। আজ যেন কিছুতেই ঘুমোতে চাইছে না মৈনাক। অনেকক্ষণ ধরে চেষ্টা করে বিরক্ত হয়ে গেছেন মায়াদেবী। শেষে কোনো মতে ভয় দেখানোর জন্য তিনি বলেন, এবার কিন্তু বাবাকে ডেকে দেব আমি। বাবা কিন্তু খুব রাগী, বকা দিলে তবেই তোমার ঘুম হবে। বাবা একটু রাগী, কিন্তু বাবা ভালোবাসে। মাথায় যেন
আকাশ ভেঙে পড়ে মায়াদেবীর। বাচ্চারা অনেক সময় অনেক রকম কথা বলে, কিন্তু মৈনাকের কথাগুলো ফেলে দেওয়ার নয়। তার মানে কি তার যেটা সন্দেহ ঠিক সেটাই। মধুরার ব্যবহারের মধ্যে বারবার তিনি লক্ষ্য করেছেন সেখানে ভবেশের কিছু ব্যবহার লুকিয়ে আছে সুপ্তভাবে। তুই তোর বাবাকে কোথায় দেখেছিস? কেন, বাবা ঘরেই তো থাকে আমাদের সাথে। তুমি দেখোনি ঠাম্মি? একরকম প্রায় জোর করেই ঘুম পাড়িয়ে দিলেন মায়াদেবী। তারপর ধীরে ধীরে একটু একটু করে অন্ধকারের মধ্যে পা বাড়ালেন মধুরার ঘরের দিকে। লণ্ঠনটা খুব সাবধানে রাখলেন বারান্দায় থাকা টেবিলটার উপর। আবছা আলো, সাথে নিস্তব্ধ অন্ধকার। নিজের বুকের ধূপপোকানির শব্দ নিজের কানে শুনতে পাচ্ছিলেন মায়াদেবী। হাতে থাকা তাবিজটা শক্ত করে মুঠোর মধ্যে ধরে রেখেছিলেন তিনি। পা ক্রমশ টলে যাচ্ছে তার। এতটা ভয়, উত্তেজনা এই শরীরে নিতে পারছেন না। কোনো মতে অন্ধকারের মধ্যে দিয়ে তিনি উপস্থিত হলেন মধুরার ঘরে। আশ্চর্যভাবে মধুরাকে সেখানে পেয়েও গেলেন, তবে অদ্ভুতভাবে সে বসেছিল। ঘরের মধ্যে জ্বলতে থাকা একটা ছোট্ট মোমবাতির আলোতে সমস্ত ঘরটা অদ্ভুত রকমের জমাট বাঁধা অন্ধকারে ডুবে আছে। তাতেই যেন বিকট ছায়ার আবির্ভাব ঘটেছে মধুরার সামনে ভাঙা দেওয়ালটায়। তবে সেই দেওয়ালের গঠিত হওয়া প্রতিমূর্তি কোনো নারীর নয়, বরং একজন পুরুষের। আর সেটা হুবহু ভবেশের আদলে গড়া একজন মানুষ। অনেক চেষ্টা করেও গলার আওয়াজ থামাতে পারলেন না মায়াদেবী। তিনি মনে মনে ভাবলেন মধুরা যেন তার জন্যই অপেক্ষা করছিল। এসব পূর্ব পরিকল্পিত হিসেবে ঘটছে, যেন আগে থেকেই কোনো অদৈব বলে সে জানতে পেরেছে তার শাশুড়ি মা অর্থাৎ মায়াদেবীর এখানে উপস্থিতি ঘটবে। মধুরা দরজা খুলে চুল ছেড়ে দরজার দিকে পিছন করে বসেছে। একভাবে মাথাটা ক্রমশ ডান দিক থেকে বাঁ দিকে ঘড়ির পেন্ডুলামের মতো দুলিয়ে চলছে। মায়াদেবীর গলার আওয়াজ শুনে সেই দোলানি বন্ধ হয়ে এবার অট্টহাসিতে মেতে উঠল মধুরা। আমার বড্ড খিদে পেয়েছে, খেতে দে আমায়। কথাগুলো যেন মধুরা বলছেন, তার ভিতর থেকে কথাগুলো বলছে ভবেশ। পৃথিবীর আর কারো চিনতে ভুল হলেও মায়ের চিনতে ভুল হবে না তার পেটের ছেলেকে। মায়াদেবী পুরো বুঝতে পারেন ভবেশ এসেছে তার ঘরে। এই জন্যই মৈনাক দেখছিল তার বাবাকে। সমস্ত প্রশ্ন এখন জলের মতো পরিষ্কার। সমস্ত ঘরের প্রলয়কাণ্ড চলছে যেন, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। ঘরের দরজা জানালাগুলো আছাড় খেতে লাগলো অনবরত। জানালার কপাটগুলো প্রচণ্ড ঝড়ের সময় যেভাবে আছড়ে পড়ে ঠিক সেইভাবেই পড়তে লাগলো। তার সাথে ভবেশের অমন অট্টহাসি আর সহ্য করতে পারেন না মায়াদেবী। দুই হাতে নিজের কান ঢেকে বসে পড়েন মেঝেতে। মধুরা এবার তার দিকে ঘোরে। তার শরীরটা স্থির, কেবল ঘাটটা পুরো বেঁকে যায় সামনের দিকে। প্রচণ্ড ভয়ে চোখ বন্ধ করে ফেলেন মায়াদেবী। হাতে তখনও তার শক্ত করে ধরা ছিল সেই তাবিজ। সেটা একবার মধুরার গলায় পড়াতে পারলেই সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু সে যে আর সম্ভব নয়। তবুও চেষ্টা ত্রুটি রাখেন না তিনি। মৃত ছেলেকে এইভাবে ফিরে পেতে কোনো মা চায় না। তিনি কোনো মতে নিজের শরীরটা টানতে টানতে নিয়ে যান মধুরার কাছে। মধুরা তখনও ভীষণভাবে হাসছে। মুখে বিভৎস ভঙ্গি তার, চোখে মনির অস্তিত্ব নেই, পুরো সাদা ফ্যাকাশে। সারা শরীর ঝলসে গিয়ে চামড়াগুলো খসে পড়েছে। মায়াদেবী সবকিছু উপেক্ষা করে একটাই কথা ভাবেন, এই অবস্থাতে হাতের তাবিজটা তার গলায় পরিয়ে দেবেন।
কিন্তু যেই তিনি পড়াতে গেলেন অমনি এক লাফে সোজা দেওয়ালে গিয়ে উঠল মধুরা। 4 হাত পায়ে ঠিক টিকটিকির মতো সে এখন দেওয়াল ধরে ঝুলে আছে। চুলগুলো নেমে এসেছে মাটিতে। কি ভেবেছিলে আমার গলায় তাবিজ পরিয়ে কাবু করতে পারবে? একদম না। প্রচন্ড কষ্ট নিয়ে আমিও পৃথিবী ত্যাগ করেছি। কাউকে ছাড়বো না, কাউকে না। শ্বাস নেওয়ার জন্য দম বন্ধ হয়ে আসছিল আমার। ভীষণ কষ্ট হচ্ছিল। এই সংসার আমায় বাঁচতে দেয়নি। আমিও ছাড়বো না কাউকে। বলে উঁচু থেকে একটা লাফ দিয়ে মধুরার শরীরে থাকা ভবের সোজা গিয়ে লাফিয়ে পড়ে মায়াদেবীর উপরে। লম্বা কালো কালো শুকনো রক্তের দাগ লাগা নখগুলো বসে যায় মায়াদেবীর গলায় টুঁটি লক্ষ্য করে। তার হাত থেকে অনেক দূরে ছিটকে পড়ে সেই তাবিজ। মায়াদেবীর মনে হয় সমস্ত ঘরটা যেন শূন্যে ভাসছে। দম ফেলতে পারেন না তিনি। চোখের কণা দিয়ে শেষ জলের ফোঁটা গড়ানোর আগে মায়াদেবী দেখতে পান মধুরা নয়, বরং তার ছেলে ভবেশ তার শক্ত পুরুষালী হাত দিয়ে গলা টিপছে তার মায়ের। মায়াদেবী নিথর শরীরটা দেখে বুকটা আতঙ্কে কেঁপে ওঠে পটলার মায়ের। বাড়ির উঠোনে তাবিজটা পড়ে থাকতে দেখে তার ধারণাই সঠিক হয়। নিশ্চিত মধুরার শরীরে বাসা নেওয়া সেই অতৃপ্ত আত্মা শেষ করেছে মায়াদেবীকে। লোকে যত যাই বলুক, সে জানে এমন সুস্থ জলজান্ত মানুষের অমন হঠাৎ মৃত্যুর কারণ। তাছাড়া মায়াদেবীর মুখের প্রতিটি স্তর বলছে মৃত্যুর আগে সাংঘাতিক ভয় পেয়ে তার চেহারায় অমন বিকৃতি ঘটেছে। আর গলার ওই লম্বা আঙুলের দাগগুলো আর কেউ না দেখতে পাক, পটলার মা ঠিক দেখেছে। আর এক মুহূর্ত দেরি করে না সে। বাড়িতে ভিড় ঠেলে মৈনাককে সুরক্ষিত একটা জায়গায় রেখে পটলার মা রওনা দেয় দৌলতপুরের দিকে। তার কেবল একটা কথাই মনে পড়ে। মায়াদেবী তার হাত ধরে বারবার বলেছিলেন, আমার কিছু হয়ে গেলে মৈনাককে একটু দেখে রাখিস। মথুরা বড় ভালো মেয়ে। ছেলেটাকে তো হারালাম, এখন ওরা যেন ভালো থাকে দেখিস। তোকে বড় ভরসা করি। আমি জানি তুই ঠিক দেখে রাখবি সবাইকে। আমার কথাটা রাখিস রে। আমার কথাটা রাখিস। কি বাড়ি এসছিস তুই বাপের বাড়ি থেকে যে আমার উপর এত বড় কথা বলার তোর সাহস হয়? হ্যাঁ, কটা পয়সা দিস সংসারে? এর বেশি আর একটা কথা বললে না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো সোজা। কথাটা বলেই মধুরা চুলগুলো ধরে দেওয়ালে ঠুঁসে দেয় ভবেশ। বাম হাতে দেশি মদের বোতলটা তখনও তার ধরা। ভবেশ সঠিকভাবে দাঁড়িয়ে থাকতেও পারছে না, টলছে। বেরিয়ে আসছে মদের গন্ধ। গা গুলিয়ে ওঠে মধুরার। বাড়িতে তোমার ছেলে আছে এটা ভুলে যেও না। সে তার বাপকে দেখে কি শিখবে? রাতের বেলা গলা অব্দি মদ খেয়ে এসে তার মাকে ধরে পেটানো। কত বসে সংসারে এনে দাও যে এত বড় বড় কথা তুমি বলছো। একটা চাল নেই সে খেয়াল আছে তোমার? ছেলেটা খিদের জ্বালায় কান্নাকাটি করে, তুমি সে খবর রাখো। জানবে কি করে? তোমার তো সেই নেশায় ওড়াতে হবে না পয়সা। নেশাতেই তো সব। ভবেশ প্রচণ্ড রেগে গিয়ে তার হাতে ধরে থাকা মদের বোতলটাকে ছুঁড়ে টান মারল মেঝের ওপর। সঙ্গে সঙ্গে একটা কাঁচের রিন রিনে শব্দ হয়ে সমস্ত ঘর ছড়িয়ে পড়ল মদ। ভবেশের 8 বছর বয়সের ছেলে মৈনাক এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে ঠাম্মা অর্থাৎ ভবেশের মাকে জড়িয়ে ধরে। নিজের মুখটা একবার আয়নায় দেখো। আমার কথা তুমি ছেড়েই দিলাম,
এই যে ছেলেটা কেমন ভয় পেয়েছে তার নিজের বাপের এই অবস্থা দেখে, সেটা নিজে দেখো। তোমার তো ঘৃণা হওয়া উচিত। প্রতিদিন গলা অব্দি মদ খেয়ে এসে বউ পেটানো। এই কথাটা যেন বারুদের মতো কাজ করলো ভবেশের। একটা হ্যাচকা টান দিয়ে মধুরার গালে পর পর কয়েকটা থাপ্পড় দিয়ে মেঝেতে ফেলে দিল সে। মধুরার হাতে কয়েক কুচি কাঁচ ফুটে গেল সেই মেঝেতে পড়ে, গল গল করে রক্ত বেরোতে থাকলো। এতক্ষণে সবকিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন ভবেশের মা মায়াদেবী। এবার ছুটে এসে ভবেশের গালে একটা জোরে কষিয়ে দিলেন চর। অনেক সহ্য করেছে খোকা তোর বেয়াদবি। তুই মোটেই এমনটা ছিলিস না। কোথায় জুয়ার নেশা ধরলি? নিজের সংসার, নিজের ছেলে মৈনাকের কথা একবারও চিন্তা করেছিস? ঘেন্না হয় মা হিসাবে তোর মতো কুলাঙ্গার ছেলেকে পেটে ধরেছি বলে। কোন বয়সে তোর বাবা আমায় একা ফেলে ওপরে চলে গেলেন। আমি রক্ত জল করে তোকে এত খেটে বড় করেছি। আজ বুঝলাম আমি হেরে গেছি মা হিসাবে। আমি পারিনি। ভবেশ আর কোনো কথা না বলে সোজা গলায় গামছাটা জড়িয়ে গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায় জঙ্গলের দিকে। কেবল যাওয়ার সময় একটা বার দরজার পিছনে কাঁদো কাঁদো মুখে লুকিয়ে থাকা মৈনাককে একবার দেখে নিল সে। বাচ্চাটা সত্যিই ভয় পেয়েছে ভবেশকে দেখে। গলায় ঢকঢক করে আরো খানিকটা দেশি মদ ঢালার পর ভবেশ নিজেই বুঝল নিজের ছেলেটার সামনে তার বউকে মারাটা তার উচিত হয়নি। নিজের ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া তার হাতে আর কোনো রাস্তা নেই। ধীরে ধীরে গলার গামছাটা নিজের দুই হাতে ধরে সে। তারপর একবার তাকায় মাথার উপরে থাকা ডালটার দিকে। বাতাসের দোলায় সেটা থরথর করে কাঁপছে। সঙ্গে সঙ্গে কি যেন একটা মনে হলো ভবেশের। একবার বাঁকা হাসি হেসে নিজেরই মনে মনে বলল, এই জীবনের কষ্টের কাছে এইটুকু কষ্ট কিছুই নয় ভবেশ। তোমরা সবাই ভালো থাকলে আমার মতো বেকার নেশাখোর কুলাঙ্গারের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোথাও শান্তি নাই, না বাইরে না ঘরে। নিজের বউ ছেলে মা সবাই পর। সারাদিন বেকার খাটো, কষ্ট করো, দুটো পয়সার জন্য লড়াই করো। তারপর একটু মদ গলায় ঢাললে সবগুলো একেবারে চলে আসবে জ্ঞান দিতে। আজ মা তুমি আমায় চর মারলে, মা চর মারলে। ভবেশ বোতলের শেষ পানীয়টুকু গলায় ঢেলে নিয়ে পাশে ছুঁড়ে দেয় বোতলটা। পা তখনও টলছে ওর, চোখের দৃষ্টি ঝাপসা। ফাঁসটা লাগিয়ে সে নিজেকে সঁপে দেয় সেখানে। খানিকক্ষণ গাছের পাতা ডালে খসখসে একটা আওয়াজ ওঠে। তারপর সব শান্ত। ভবেশের পায়ের জুতো জোড়া, মদের বোতল সব পড়ে থাকে গাছের তলায়। আর ভবেশ ঝুলতে থাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে। থেকে থেকে বাতাসের দোলায় নড়তে থাকে লম্বা শরীরটা। কেন ধরেছিস ওকে? ছেড়ে দে, নয়তো কিভাবে ছাড়াতে হয় আমিও দেখব। লম্বা পুরুষ্ট বলসারী চেহারা, চোখগুলো জ্বলন্ত ভাটার মতো লাল। দাড়ি গোফের আড়ালে একটা কঠিন মুখ। লালচে পোশাক আর কপালে লাল সিঁদুরের তিলকে অমন অবস্থায় দেখলে যে কারোর বুক কাঁপতে বাধ্য। ইনি ওমকারনাথ তর্কবাগীশ। হাতে গলায় অজস্র রুদ্রাক্ষ তাবিজের সাথে হাড়ের টুকরো বাঁধা। সামনে দাউ দাউ করে চলছে হোমের অগ্নিকুণ্ড, আর তার সামনে পিচ মোড়া করে একটা শক্ত খুঁটির সাথে বাঁধা মধুরাকে। তার চেহারা দেখলে অতি বড় সাহসীও ভয় পেতে বাধ্য। এই কটা দিনে ধকলের শরীরটা পুরো শেষ হয়ে গেছে তার। চোখের চারপাশে কালো, ঠোঁট মুখ শুকনো, শরীরের ইতিউতি লেগে আছে শুকনো রক্তের ছাপ। একটা পুঁতি গন্ধ বলে দিচ্ছে সে স্বাভাবিক নেই। চোখের মনির জায়গাটা ফ্যাকাশে, দাঁতগুলো আর নখগুলো অদ্ভুতভাবে বড় আর হিংস্র তীক্ষ্ণ জন্তুর মতো হয়ে গেছে।
মধুরা কোনো উত্তর না দেওয়াতে ওমকারনাথ তর্কবাগীশ হাতে গোটা কয়েক সর্ষে নিয়ে ছুঁড়ে দেয় মধুরার দিকে। সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠে চিৎকার করে ভবেশের গলায় বলে ওঠে, ওরা সবাই মিলে আমাকে শেষ করেছে। আমিও বাঁচতে চেয়েছিলাম, কিন্তু দিল না। আমি ছাড়বো না ওকে। নিয়ে যাব আমি ওকে আমার সাথে। তুই নিজের দোষে মরেছিস, মদ মাতালে হয়ে নিজে আত্মহত্যা করেছিস। এখানে কারোর দোষ নেই। মধুরা, তোর মায়ের অধিকার আছে তুই বিপথে গেলে তোকে বলার। তোর একটা ছেলে আছে। চাই না, কিচ্ছু চাই না আমার খিদে পেয়েছে, আমায় খেতে দেয়, নয়তো আমি মধুরাকে এখনই প্রাণে মেরে ফেলবো, আর তারপর তোকেও। তবে রে, তোর এত বড় সাহস! মহাকালীর সাধক আমি, তুই আমায় মারবি? এতগুলো নির্দোষ জীবন নষ্ট করেও শান্তি হলো না, নিজের মাকেও মারলি রে শয়তান। এবার দেখ, এতক্ষণ তোকে আমি পরীক্ষা করছিলাম, এবার খেলা শুরু হবে। কথাটা বলি তীব্র স্বরে মন্ত্র পাঠ করতে লাগলেন তিনি। সাথে হোমকুণ্ডের আগুনে ঘি সহ আর জড়িবুটি দিতেই আগুনের তেজ কয়েক গুণ বেড়ে গেল। ভুরভুর করে কালো ধোঁয়া বেরোতে লাগলো সেখান থেকে। তাতেই যেন ছটফটানি বেড়ে গেল মধুরার। শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে লাগলো। এত কষ্ট দিচ্ছিস তো? আমিও তোকে ছাড়বো না। ও কেন গিয়েছিল গাছতলায়? আমি তো ওকে ধরতে আসিনি। হাতে মাছ নিয়ে খোলা চুলে ওই গাছের তলায় গেছিল। আমি সুযোগ বুঝে ওর শরীরে পাশানি। এখন আমি যা চাইছি সব করাতে পারছি ওকে দিয়ে। মরার পরেও নতুন জীবন আবার। সবগুলো শোধ নেব আমি। ভীষণ কষ্ট হচ্ছিল, গলার মধ্যে চেপে বসেছিল গামছা, জিভ বেরিয়ে আসছিল। সহজ নয় এই জলজান্ত জানটাকে বের করা। এখন আমি আর যাব না। মধুরার তো খুব রাগ ছিল আমার উপরে। এখন ওর শরীর থেকে ওকে দিয়েই সব কাজ করিয়ে ওকেও মেরে দেব। বুঝো কতটা যন্ত্রণার হয় মৃত্যু। এখনো তো কিছু শুরুই হয়নি। তোকে যেতেই হবে মধুরার শরীর ছেড়ে। ওর কোনো দোষ নেই। তুই আরো তিনটে জলজান্ত প্রাণ নিয়েছিস, তাদের পরিবারের থেকে তাকে দূর করেছিস। ভালোই বলছি, ছেড়ে দে ওকে, চলে যা তুই। আমি তোর মুক্তির ব্যবস্থা করব। এই কথাটা শুনে মারাত্মক জোরে চিৎকার শুরু করে মধুরা। চারপাশে ওঠে প্রলয়নকারী ঝড়। ধুলোর সেই ঝড়ের গতিতে যজ্ঞকুণ্ডের আগুন প্রায় নিভু অবস্থায় দাঁড়ায়। কিন্তু ওমকারনাথ তর্কবাগীশের মন্ত্রপাঠ আর ক্রিয়াকর্মের ফলে সেই আগুন ক্রমশ আরো উঁচু হয়ে জ্বলতে থাকে। এ যেন এক মহাযুদ্ধ। দূর থেকে চুপ করে দাঁড়িয়ে সবটা দেখছেন পটলার মা আর মনোময় বাবু। তারা কেবল ভগবানকে ডাকছে। মনোময় বাবু মায়াদেবীর মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন। তাঁরও ধারণা এই মৃত্যু মোটেই স্বাভাবিক নয়। সকালে পটলার মা একরকম ছুটতে দৌলতপুর পৌঁছেই সমস্ত কথা বলেন ওমকারনাথকে। তিনি সঙ্গে সঙ্গে রওনা দেন মধুরার বাড়ির উদ্দেশ্যে। তারপর থেকে শুরু হয় মানুষে এবং প্রেতের মধ্যে যুদ্ধ। ওং মহাকাল যজ্ঞদেবং দক্ষিণে ধূমবর্ণকম বিবৃতং দণ্ড কটাঙ্গ দংষ্টাভিমুখম সিংহম শিশুম ব্যাঘ্র চর্মাবৃতিকৃতং তুদীলং রক্তবশালম ত্রিনেত্রমুদ্ধম কেশঞ্চ মুন্ডমালা বিভূষিতম। ওম শ্রী কাল ভৈরবায় নমঃ। ওমকারনাথ তীব্র কণ্ঠে উচ্চ নাদে এক নাগারে মন্ত্র উচ্চারণ করতে থাকেন। মধুরা শরীরটাকে বেঁকে গলায় প্রচণ্ড আক্রোশ দিয়ে গর্জন করতে থাকে। সব দিকে কাজ না হওয়ায় মধুরা এবার নিজের মাথাটা পিছন দিকে করে সেই কাঠের শক্ত খুঁটিতে মারতে থাকে নিজের
সর্বশক্তি দিয়ে। গল গল করে রক্ত বেরোয় তার মাথা ফেটে। ওমকারনাথ এবার প্রথমবারের জন্য একটু ঘাবড়ে যান। ভয় পেয়ে যান মনোময় বাবু ও পটলার মা। আমি যাব না, আমি ওকে ছাড়বো না, কিছুতেই আমি ওকে ছাড়বো না। এই কথা শুনে এবার তিনি মারাত্মক পরিমাণে রেগে যান। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। প্রচণ্ড ক্ষিপ্তভাবে তার আসন ছেড়ে উঠে তিনি এবার সেই যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে ছাই নিয়ে ছিটিয়ে দেন মধুরার শরীরে। সাথে সাথে চিৎকার আর ঝড়ের বেগ 3 গুণ হারে বৃদ্ধি পায়। ওমকারনাথ এবার বিশেষভাবে তৈরি একটি মালা নিয়ে এগিয়ে যেতে থাকে মধুরার দিকে। যখনই মধুরার গলায় মালাটি পরাতে যাবে অমনি মধুরা তার একটি হাত চেপে ধরে। পটলার মা প্রচণ্ড ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন সেখানে। কিন্তু ওমকারনাথ কোনো মতেই মন্ত্র পাঠ করা থামান না। অবশেষে কোনো মতেই মালাটা পরিয়ে দিতে পারেন মধুরার গলায়। সাথে সাথে যেন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে বাড়িটা। একরাশ ধোঁয়া প্রচণ্ড ঝড়ের গতিতে ঘূর্ণির মতো পাক খেতে থাকে সমস্ত বাড়ি জুড়ে। আমি ওমকারনাথ তর্কবাগীশ, স্বয়ং তন্ত্রে দীক্ষিত। এখান থেকে বহু দূরে চলে যা তুই। যদি আর কখনো এই গ্রামে এই চত্বরে দেখতে পেয়েছি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আশা করি আমার শক্তি কতটা সে সম্পর্কে তুই জেনে গেছিস। যাওয়ার সময় নিম ডাল ভেঙে যাবি। এরপরে বেশ কিছুক্ষণ সম্পূর্ণ থমথমে, কোথাও কোনো আওয়াজ নেই। ঠিক তখনই নিম গাছের একটা ডাল মাটিতে পড়ে। আজ অনেক দিন পরে দুজন বন্ধু এক জায়গায় হওয়ায় ঘুরতে বেরিয়েছে রাহুল আর দীপ্ত। দীপ্তের বরাবরই ইচ্ছে ছিল কোনো গ্রামের এক জঙ্গলে সারা রাত কাটাবে, তার পরের দিন সকালে ফিরে আসবে। রাহুলের একটু আপত্তি ছিল, কিন্তু বন্ধুর এই আবদারে সেও মানা করতে পারেনি। তাই আজ দুজনে সোজা গাড়ি নিয়ে চলে এসেছে একটা অচপাড়া গায়ে, যেখানে না আছে নেটওয়ার্ক, না আছে কোনো পাকা রাস্তা। গাড়িটা যত জঙ্গলের মধ্যে ঢুকতে থাকে ততই যেন আরো গভীর হয়ে ওঠে। ভাই, গাড়িটা এখানে রেখে না চল ওই গাছটার তলায় গিয়ে বসি। আর গাড়িতে চিকেন আছে না, ওটা নিয়ে আয়। আমার তো মনে হচ্ছে এদিকে কোনো লোকের বাস নেই। ভাই, আমার কিন্তু জায়গাটা ঠিক ভালো লাগছে না। কেমন যেন একটা গোমর ধরা। আর দেখ, চারপাশে কোনো বাড়ি ঘর তো দূরের কথা, একটা লোকজনও নেই। এই গভীর জঙ্গলে রাতের বেলা একা একা থাকা কি উচিত হবে? সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। হঠাৎ ঝুপ করি রাত্রি নামল সেই জঙ্গলে। চারপাশে কোনো শব্দ নেই। রাহুলের নজরে এলো তাদের রেখে দেওয়া চিকেনের কৌটো থেকে একটা কালো ছায়ামূর্তি খুঁটে খুঁটে খাচ্ছে সেটা। দুজনেই মারাত্মক ভয় পেয়ে যায় সেটা দেখে। কোনো মতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাকাতেই দুজনে দেখতে পায় একটা কালো অন্ধকার ছায়ামূর্তি। চোখ দুটো সম্পূর্ণ সাদা, শরীর থেকে মাংস যেন খসে খসে পড়ছে, আর অদ্ভুতভাবে ঘাটটা বেঁকে রয়েছে একটা দিকে। গলার মাছ বরাবর একটা কালশিটে দাগ। মুখে মাংসের টুকরো নিয়ে তাদের দিকে তাকিয়ে একটা অদ্ভুত শয়তানি হাসি দিচ্ছে সে। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, ভবেশ কিভাবে আত্মহত্যা করেছিল? শুনছিলেন আজকের গল্প মাছের গন্ধ আষ্টে।
গল্পকার সুদেশনা ঘোষ। গল্প পাঠে মনোময় এবং রাহুলের ভূমিকায় আমি সায়ন। দীপু তনয়, কালু এবং দীপ্ত সূর্য, পিশাচ মায়াদেবী তৃষা, মধুরা খুশি, মৈনাক অয়ন, পটলার মা এবং রমা অস্মিতা, ওমকারনাথ এবং ভবেশ রূপঙ্কর। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পকার শ্রীমতী সুদেশনা ঘোষকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।